আমরা কি শুরু করব? হ্যালো রুনবী, আমরা কি শুরু করব? স্যার জয়েন করতে সবাই শুরু করে দেন। আচ্ছা, একটু একটু 5 মিনিট দেখি, 8 জন হলো মাত্র। শুরু করে দিই। হ্যাঁ, একটু পরে একটু একটু। হ্যাঁ, দেখা যাক। স্যার তোমার কি অবস্থা, কেমন আছে তোমাদের? কবে ইয়ে হবে? আপনার আছেন? করোনা করোনা তো বাড়তেছে। করোনা আজকে 4000। টেস্ট বাড়াইলে বেড়ে যাচ্ছে। এখন তোমরা কেমন আছো জানি না, কোথায় আছো? বাসায় থাকো, বাড়িতে বেশি বের হয় না, বুঝছো? করোনার খুব বাজে অবস্থা। তো আশা করি আমরা এই মাসটা পার হইলে করোনা একটা প্লেটে ফিরে চলে আসবে, তখন হয়তো চিন্তা ভাবনা করবো হবে আর কি। ঠিক আছে। বাসায় কি করে সময় কাটাও তোমরা? পড়ালেখা করো নাকি গল্প গুজব করে সময় কাটাচ্ছ? হ্যাঁ, হ্যালো, কই লোকজন কই আর? মাত্র 14। ক্লাস ক্লাস কি এই সময় কি ঘুমানোর সময়? আমার মনে হয় এটা ঘুমানোর সময়, তাই না? নাকি নাকি এটা তোমার পড়ালেখার সময়? ঘুমাইতে পারলে ভালো হতো আর কি। সবাই মানে ঘুমাচ্ছে, আমরা এই সময় ক্লাস নিচ্ছি আর কি। জয়েন করবে স্যার আস্তে আস্তে, তো অনেকে 5 আচ্ছা, মিনিট লেট করে তো। তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা কোথায় জেনেছিলাম? আমরা প্যাথোজেনেসিস, তাই না? এটা তোমাদের মনে আছে? এটা কি বলছিলাম? প্যাথোজেনেসিস, সেখানে বলছিলাম যে তোমার আসলে অ্যাকচুয়ালি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস একটা কমপ্লেক্স। হ্যাঁ, এর মধ্যে কি কি থাকে? একটা থাকে মাইকোব্যাকটেরিয়াম বোভিস, তারপরে হলো তোমার মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আর মাইকোব্যাকটেরিয়াম আফ্রিকানাম। ঠিক আছে, এই তিনটে মিলে একটা মাইকোব্যাকটেরিয়াম কমপ্লেক্স হয়। এটা তিনটে একটা অর্গানিজম মিলে। তো অ্যাকচুয়ালি আমাদের মোস্ট কমনলি ইনফেক্টেড হই বাই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মোস্ট কমনলি আর কি। হ্যাঁ, আর হচ্ছে যে হ্যালো, আর হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস লেস লাইকলি। আগে যখন পাস্টারাইজ মিল্ক খাওয়া হতো না, হ্যাঁ, র মিল্ক খেতাম, তখন আমাদের সাধারণত এই মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস হতে হবে। এটা সাধারণত ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস করে, এটা আমরা সবাই জানি। তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস স্প্রেড হয় তোমার একটা ড্রপলেস অ্যারোসোলাস ইনফেকশন হিসেবে। যদি কোনো ইনফেক্টেড পারসন, যদি তুমি তার কন্ট্যাক্টে আসো, হ্যাঁ, ক্লোজ কন্ট্যাক্ট যদি থাকে, সেই ক্ষেত্রে তার হলো একটা, যদি সে যদি কফিং করে বা যদি স্নেজিং করে, সেক্ষেত্রে তোমার অ্যারোসোলাইজ ড্রপলেট ইনফেকশন তোমার, যদি তুমি এটা ইনহেল করো, তখন সেটা তোমার শরীরের মধ্যে যাবে। বিশেষ করে তোমার ফুসফুসে যখন যাবে, তখন এটা অ্যালভিওলাইতে গিয়ে সেটেল করবে। ঠিক আছে। ফার্স্টলি এটা সেটেল করার পর ফার্স্ট তোমার বডি ডিফেন্স যে অর্গানিজম আসবে সেটা হচ্ছে নিউট্রোফিল, বাট নিউট্রোফিল আর নট সাফিসিয়েন্ট টু কন্ট্রোল দ্য ইনফেকশন। হ্যাঁ, তো এই তোমার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এরা কি করে, তখন নিউট্রোফিলকে তোমার ডিস্ট্রয় করে। আর দেন সেকেন্ড লাইন তোমার চলে আসে তোমার ম্যাক্রোফেজ এটা কি করবে, তখন ম্যাক্রোফেজ তোমার এটা তার হলো কনফিগারেশন চেঞ্জ করে ফেলবে, এবং সে চেঞ্জ করে সেটা হলো তোমার এটা দুটো অন্য সেলে কনভার্ট হবে, সেটাকে বলা হচ্ছে এপিথেলিয়াল এবং ল্যাঙ্গারহ্যান্স সেল তোমার ইয়ে হবে, তৈরি হবে। এই এপিথেলিয়াল ল্যাঙ্গারহ্যান্স সেল গুলা তখন নিজেরা এগ্রিগেট করবে। ঠিক আছে, এগ্রিগেট করে তোমার একটা ক্লাসিক্যাল গ্র্যানুলোমা তৈরি করবে। ঠিক আছে, এই গ্র্যানুলোমা তৈরি করলো। আর এই গ্র্যানুলোমা গুলো কি করবে, যে তোমার অনেকগুলো গ্র্যানুলোমা তোমার একসাথে তোমার এগ্রিগেট করে যেটা হবে, সেটাকে বলা হচ্ছে তোমার গন ফোকাস। আর গন ফোকাসটা কি? এটা হচ্ছে পেল ইয়েলো কেজিএস নিউট্রুল। এটা সাইজ হবে তোমার 1 থেকে ফিউ মিলিমিটার থেকে তোমার 1 থেকে 2 সেন্টিমিটার ডায়ামিটার হবে। হ্যাঁ, আর ক্যারেক্টারিস্টিক্যালি এই তোমার গ্রানুলোমাটা কোথায় থাকবে? এটা সাধারণত পেরিফেরি অফ দ্য লাংস থাকবে। তাহলে খেয়াল করো জিনিসটা, যে তোমার ফার্স্টলি যে ইনফেক্টেড অর্গানিজম আসলো, এটাকে তোমার নিউট্রোফিল যখন কভার করতে পারলো না, তখন ম্যাক্রোফেজ আসলো। ম্যাক্রোফেজটা মডিফিকেশন হয়ে গেল, এটা তোমার হলো ইপিথেলিয়াল সেল। হ্যাঁ, আর এটা ইপিথেলিয়াল সেলের ল্যাংহ্যান্স টাইপস অফ সেল হলো, এবং এটা তোমার এগ্রিগেশন হয়ে তোমার একটা ফর্ম করবে। যে এগ্রিগেশন হয়ে যে জিনিসটা ফর্ম করবে, সেটা হচ্ছে তোমার গ্রানুলোমা। গ্রানুলোর মধ্যে এপিথেলিয়াল সেল থাকবে, তারপর লিম্ফোসাইট প্যালাডাইস থাকবে, মানে বেড়া থাকবে। ওর মধ্যে কিছু ইনফেক্টিভ মানে এটা ইনফ্ল্যামেটরি এক্সুডেট থাকবে, সেটা হচ্ছে তোমার কেজিএশন গ্র্যানুল থাকবে, কেজিএস গ্র্যানুলেশন থাকবে। সবটাকে মিলিয়ে বলা হচ্ছে একটা গ্র্যানুলোমা। আর এই ছোট ছোট ওইগুলোর সাইজ হবে তোমার কত, এটা বলা হচ্ছে যে
তোমার এটা ফিউ মিলিমিটার থেকে তোমার 1 to 2 সেন্টিমিটার ডায়ামিটার হবে। হ্যাঁ, ঠিক আছে। আর এই অনেকগুলো গ্রানুলোমা মিলে একটা তৈরি হচ্ছে তোমার একটা গন ফোকাস, গন ফোকাস, এবং এটা থাকবে তোমার পেরিফেরি অফ দা লাংস এসে থাকবে, ঠিক আছে। এখন যদি তোমার বডির ইমিউন সিস্টেম অ্যাক্টিভ থাকে বা অ্যাক্টিভেশন হয়ে যায়, তাহলে হবে কি, এটা গ্রানুলোমাটা তোমার এটা চারিদিকে তোমার এটা ফাইব্রিসিস করে এটাকে হিল করে ফেলবে, তখন এটা কন্টেইন হয়ে যাবে তোমার হলো এই টিবি ব্যাসিলাইটা। যদি সেটা এবং কন্টেইন হয়ে গেলে তখন ফার্দার এটা ক্যালসিফিকেশন হবে। যদি আমরা পরবর্তীতে কোনো এক্সরে করি, তাহলে দেখা যাবে যে এটা আমরা ক্যালসিফাইড শ্যাডো হিসেবে পাওয়া যাবে। যদি কোনো ক্যালসিফাইড শ্যাডো হিসেবে পাওয়া যায়, তখন বুঝতে হবে যে পার্সন আইদার ইনফেক্টেড বাই তোমার হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এবং এটা তুমি কনফার্ম করার জন্য আমরা দুটো টেস্ট করতে পারি। একটা হচ্ছে তোমার একটা এমটি টেস্ট করতে পারি, আর অথবা এমটি টেস্ট অথবা ইগ্রা বলা হয়। হ্যাঁ, ইগ্রা হচ্ছে তোমার ইন্টারফেরন ইন্টারফেরন, এটা আমরা পরে আসতেছি ইগ্রা টেস্ট করা হয়। হ্যাঁ, ইগ্রা টেস্ট যদি পজিটিভ হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের প্রিভিয়াস কোনো ইনফেকশন আছে বা ছিল, ঠিক আছে। যদি পেশেন্টের, আমি বললাম যে এটা যদি পেশেন্টের কনফাইন করে, যদি তো কনফাইন করতে পারে, তাহলে তার হলো ফার্দার প্রসিড করবে না, এবং এটা ক্যালসিফিকেশন হয়ে যাবে। এবং পরবর্তী যদি আমরা এক্সরে করি, চেস্ট এক্সরে করি, তাহলে আমরা ওখানে ক্যালসিফাইড শ্যাডো পাবো, ঠিক আছে। এই শ্যাডোটা হচ্ছে তোমার গন ফোকাস, ঠিক আছে, গন ফোকাস। আর যদি বডির ইমিউনিটি ডেভেলপ করার আগে এটা তোমার কি হতে পারে, তোমার ব্লাড বর্ন মেটাস্টেসিস হতে পারে, অথবা হেমাটোজেনাস বা লিম্ফেটিক স্প্রেড হয়ে শরীরের বিভিন্ন জায়গায় এটা সেটেল করতে পারে। হ্যাঁ, সেকেন্ডারি ডিপোজিশন হতে পারে। এটা হতে পারে কোথায়, মেনিনজিস হতে পারে, পেরিকার্ডিয়ামে হতে পারে, প্লুরাতে হতে পারে, কিডনিতে হতে পারে, এটা তোমার বোনসে হতে পারে, ডিফারেন্ট পার্ট অফ দ্য বডিতে সেটেল করতে পারে, ঠিক আছে, সেকেন্ডারি ডিপোজিট হিসেবে থাকতে পারে, ঠিক আছে। এবং পরবর্তীতে এখান থেকে তোমার ফ্লেয়ার আপ হতে পারে, ফ্লেয়ার বা তোমার ডিজিজ প্রকাশ হতে পারে, সেটা আমরা পরে আসতেছি। তাহলে এখানে বলতেছে, তাকে এই জিনিসটা ক্লিয়ার তো না, যে এখানে মাল্টিপল গ্রানুলেশন টিস্যু গ্রানুলোমা এগ্রিগেট করে তোমার একটা গন ফোকাস তৈরি করে। এই গন ফোকাস থেকে একটা পেল ইয়েলো কেজিএস নোডুল, এটা ফিউ সেন্টিমিটার থেকে তোমার ফিউ মিলিমিটার থেকে ফিউ সেন্টিমিটার। হ্যাঁ, এটা সাধারণত পেরিফেরিতে পাওয়া যায়। আর কি হতে পারে, যে তোমার অর্গানিজমটা একটা হাইলার নিম্নোডে তোমার স্প্রেড করতে পারে, এটা কিন্তু প্রাইমারি সাইড থেকে। আর কি হতে পারে, আর যখন আর এটা তোমার প্রাইমারি প্রোগ্রেসিভ হইতে পারে, ওই ফোকাস থেকে লাংসে ইনভলভমেন্ট করতে পারে, এটা বলে প্রাইমারি প্রোগ্রেশন বলা হচ্ছে, ঠিক আছে। অথবা আর বললাম যে লিম্ফেটিক অর স্প্রেড হয়ে ডিফারেন্ট পার্ট অফ দ্য বডিতে। প্রাইমারি ফোকাসের সাথে যদি লিম্ফ নোড যদি তার তোমার বলা হয়, ঠিক আছে, প্রাইমারি র্যাঙ্ক। হ্যাঁ, এটা ওকে। বলছে যে কোথায় কথা আমি একটু বললাম তোমাকে, যেখানে তোমার যেতে পারে ভাইরাস মেমব্রেন যেতে পারে, মেনিনজাইটিস যেতে পারে, লিভারে যেতে পারে, কিডনিতে যেতে পারে, এবং এই সেল ডিলেট টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়। এটা যেটা আমরা এমটি টেস্ট করি, এমটি টেস্ট করলে আমরা বুঝতে পারবো। অথবা আমরা দেখো এখানে একটা বলা আছে তো ইগ্রা টেস্ট বলা, ইন্টারফেরন গামা রিলিজ এসে টেস্ট বলা, ইগ্রা। এটা সাধারণত ল্যাটেন্ট টিবি। তাহলে আমরা এই দুটো টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে তার কোনো প্রিভিয়াস ইনফেকশন হয়েছে কিনা। একটা হচ্ছে আমরা কি করতে পারি, চেস্ট এক্সরে করে যদি দেখি আমরা যে তার হলো ক্যালসিফাইড শ্যাডো আছে বা ক্যালসিফাইড নোড লিম্ফ নোড আছে, হাইলাইন লিম্ফোডেনোপ্যাথি আছে, তাহলে আমরা সাসপেক্ট করব যে the patient has been infected by তোমার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস প্রিভিয়াসলি। এবং এটা আরো কনফার্ম করার জন্য আমরা দুটো টেস্ট করতে পারি, এমটি টেস্ট করতে পারি, এটা হলো ডিলেট টাইপ অফ হাইপারসেনসিটিভিটি, অথবা আমরা ইগ্রা টেস্ট করতে পারি। ইগ্রা হচ্ছে ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে করতে পারি, এটা ল্যাটিন টিবি টেস্টের জন্য, ঠিক আছে। তাহলে এটা দেখে আমরা কনফার্ম করতে পারবো। ওকে, তো এখানে বলতেছে যে এখানে তোমার আমি আগে বলছিলাম যে তোমার এই যে এখানে
প্রাইমারি একটা টিউবারকুলোসিস। এখান থেকে কি কি হতে পারে, যে 1 নম্বরে দেখাচ্ছে যে এটা তোমার প্রাইমারি ফোকাস, হ্যাঁ প্রাইমারি ফোকাস, প্রাইমারি এটা হচ্ছে তোমার প্রাইমারি ফোকাস, দিস ইজ দ্য প্রাইমারি ফোকাস। এইখানে তোমার এটা গন 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 ফোকাস বলা হচ্ছে, এটা গন ফোকাস, ঠিক আছে। এখান থেকে তোমার এটা স্প্রেড অ্যাডজয়নিং লিম্ফ নোডে স্প্রেড করতেছে, স্প্রেড করতে পারে, ঠিক আছে। অথবা এটা কি করতে পারে, তোমার একটা প্রাইমারি প্রোগ্রেশন হতে পারে, যে লাংসের অন্যান্য টিস্যুগুলো আছে সেখানে তোমার স্প্রেড করতে পারে, এখানে অ্যাডজয়নিং টিস্যুতে স্প্রেড করতে পারে। অথবা এটা তোমার জয়নিং প্লুরাতে স্প্রেড করতে পারে এবং সেক্ষেত্রে তোমার প্লুরাল ইফিউশন তৈরি করতে পারে। অথবা এটা যদি এখান থেকে স্প্রেড করে অন্যান্য পেরিকার্ডিয়াম, বোনস, লিম্ফ নোড, এগুলো এক্সেট্রাতে, এগুলোতে তোমার তোমার স্প্রেড করে ওখানে সেকেন্ডারি তোমার ডিফিউশন হতে পারে, ঠিক আছে। এগুলো তোমার প্রাইমারি। এখানে একটা দেখানো হয়েছে, এটা আগে মানে দেখাচ্ছিলাম তোমাদেরকে, দিস ইজ দ্য গ্রানুলোমা। এখানে নর্মাল লাং টিস্যু দেখানো হচ্ছে, নর্মাল লাং টিস্যু, স্কার লাং টিস্যু, এগুলা স্কার ইনফ্লামেটরি ক্রনিক ইনফ্লামেশনের কারণে। আর এটা হচ্ছে তোমার কেজিএস মেটেরিয়াল, হ্যাঁ কেজিএটিং গ্রানুলোমা বলা হচ্ছে এটা। আর হচ্ছে তোমার এইখানে হচ্ছে তোমার এগুলা তোমার মডিফাইড ম্যাক্রোইপিথেলিয়ার সেল বলা হচ্ছে, এটা মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল এখানে। আর এগুলো সব লিম্ফোসাইট, তাহলে সব মিলায় একটা তোমার এটা টিউবারকুলার গ্রানুলোমা। ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য টিউবারকুলোসিস, ঠিক আছে। এগুলো দেখে আমরা বুঝতে, এটা তোমার হিস্টোপ্যাথোলজিক্যাল তোমার ফাইন্ডিং, এটা নরমালি আমাদের কিছু করার নেই এগুলা, ঠিক আছে। তারপরে এখন দেখো যে আমি তোমাদেরকে বলছিলাম যে if there is no development of the protective immunity to the person, তাহলে কি হবে, তাহলে এই ইমিউনিটি ডেভেলপ করার আগেই পেশেন্টের হচ্ছে তোমার লিম্ফেটিক অর হেমাটোজেনাস স্প্রেড হতে পারে, স্প্রেড হয়ে তোমার ডিফারেন্ট পার্ট অফ দা বডিতে সে সেটেল করতে পারে, ঠিক আছে। তার মধ্যে এখানে দেখানো হয়েছে যে দেখো এখানে বলছিলাম যে লিম্ফ নোড হতে পারে, মেনিনজিস হতে পারে, তারপরে তোমার জিআইটি থাকতে পারে, বোনসে যেতে পারে, জয়েন্টে যেতে পারে, তারপরে রেনাল ট্র্যাক্টে যেতে পারে, ঠিক আছে। তো এখন যে এই অর্গানিজম গুলো বিভিন্ন জায়গায় সেটেল করলো, সেটেল করার পর এখান থেকে রিঅ্যাক্টিভেশন হতে পারে। এখন রিঅ্যাক্টিভেশনের টাইমটা কার কোনটা ডিফারেন্ট, বডির পার্ট ডিফারেন্ট অর্গান থেকে ডিফারেন্ট তোমার টাইম লাগে তোমার একটা রিঅ্যাক্টিভেশনের জন্য। সেই কথাটা এখানে বলা হচ্ছে যে একটা 3 to 6 উইকের মধ্যে, ইনফেকশন থেকে 3 to 6 উইকের মধ্যে যদি আমরা দেখি এই জিনিসগুলো পাওয়া যাবে, হ্যাঁ ঠিক আছে। একটা হলো প্রাইমারি কমপ্লেক্স পাওয়া যাবে। প্রাইমারি কমপ্লেক্স কি নিয়ে তৈরি হয় বলো তো কেউ একজন, কি নিয়ে তৈরি হয় প্রাইমারি কমপ্লেক্স, কি নিয়ে? হ্যাঁ হ্যালো, বুঝতে পারছো? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ প্রাইমারি কমপ্লেক্স কি নিয়ে হচ্ছে, প্রাইমারি কমপ্লেক্স কি হয়? স্যার বোনস ফোকাস আর সাথে হচ্ছে রিজনাল লিম্ফ নোড স্যার। লিম্ব যদি হয় প্রাইমারি কমপ্লেক্স অফ র্যাঙ্ক বলা আছে, ঠিক আছে। তাহলে 3 to 6 উইকের সময়ের মধ্যে প্রাইমারি কমপ্লেক্সটা তৈরি হবে, ঠিক আছে। আর এই সময়ের মধ্যে আমরা টিউবারকুলিন টেস্ট যদি করি তাহলে আমাদের পজিটিভ হয়। যেমন যদি তুমি 3 সপ্তাহ আগে করো তাহলে টিউবারকুলিন টেস্ট, তাহলে টিউবারকুলিন টেস্টটা পজিটিভ হবে না, ঠিক আছে। আমাকে একটা নির্দিষ্ট অবশ্যই সময় দিতে হবে, এই সময়ের মধ্যে তোমার হলে টিউবারকুলিন টেস্টটা পজিটিভ হবে, ঠিক আছে। এখন তোমার মেনিনজিয়াল টিবি বা মিলিয়ারি বা প্লুরাল টিবি গুলো হওয়ার জন্য তোমার টাইম কনজিউম হয়, টাইম সময় লাগে, টাইম ফ্রেম সেটা হচ্ছে তোমার 3 to 6 months লাগবে। উইদিন দিস পিরিয়ড the may patient develop meningeal, miliary or pleural TB. Otherwise, before this period এটা তোমার হওয়া আনলাইকলি, ভেরি আনলাইকলি হবে না, ঠিক আছে। যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল টিবি হতে গেলে তোমার ইনফেকশন পর থেকে তোমার 3 বছর পর্যন্ত সময় লাগে, এবং বোন জয়েন্ট টিবি বা লিম্ফ নোড ডিজিজ হতে গেলে ইনফেকশন থেকে 3 বছর পরে সাধারণত এই টিবি গুলা রিঅ্যাক্টিভেশন হয়, প্রোভাইডেড there should be some suitable condition for the TB। কি বলছিলাম সুইটেবল কন্ডিশন কি হতে পারে, পেশেন্টের যদি ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশন হয়, যেমন পেশেন্ট ডায়াবেটিস যদি থাকে, কিডনি ডিজিজ যদি হয়, পেশেন্টের যদি ব্লাড ডিসক্রিশিয়া হয়, যদি পেশেন্টের অন্য কোনো ম্যালিগন্যান্সি থাকে, অথবা পেশেন্ট ইজ অন ইমিউনোসাপ্রেসিভ থেরাপি লাইক স্টেরয়েড যদি হয়, অথবা পেশেন্টের যদি দেখা যায় তোমার আচ্ছা আমাকে দেখা যাচ্ছে, তোমার দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। ওকে থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তাহলে এখানে তোমার এই সময়ের মধ্যে এই টিবিটা হওয়ার পসিবিলিটি আছে। আর সবচেয়ে আমাদের সময় লাগবে হলো রেনাল টিউবারকুলোসিস হওয়ার জন্য। রেনাল টিউবারকুলোসিস হতে গেলে আমাদেরকে 8 বছর অ্যাটলিস্ট ওয়েট ফর 8 ইয়ার্স। 8 ইয়ার্স এর আগে রেনাল টিবি হবে না। একটা এক্সপোজার টাইম থেকে তোমার রেনাল টিবি হতে গেলে তোমার ইট রিকোয়ার্স 8 ইয়ার্স। 8 ইয়ার আগে কোনো রেনাল টিবি হয় না। তাহলে এটা হলো তোমার দিস ইজ দা time frame, a time schedule of tuberculosis development in the different organ or parts of the body, ঠিক আছে।
এইটা এগুলা বলা হচ্ছে এখানে। কি খেয়াল করে ডিভিশন আছে তোমরা একটু দেখে নিও আবার, ঠিক আছে। এন্ড দেন একটা আছে তোমার, আমরা আগে বলছিলাম the factor which increases the risk of tuberculosis in the patient, ঠিক আছে, এটা বলছিলাম। there are some patient related factor and some associated with the disease. আমি আগে বলছিলাম it is the very important factor, age is very important for development of the tuberculosis. Extreme age, I mean extreme means the earliest childhood and the elderly people, এতে এই গ্রুপের ক্ষেত্রে সাধারণত টিবির পসিবিলিটি খুব বেশি থাকে। আর ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট ফ্রম দ্য হাই প্রিভিলেন্স, আমি হাই প্রিভিলেন্স কোথায় আমাদের মধ্যে ওয়ার্ল্ডে হাই প্রিভিলেন্স কোথায়? আফ্রিকাতে। যদি আফ্রিকান লোক যদি অন্য কোনো নন প্রিভিলেন্ট এরিয়াতে মাইগ্রেট করে তাদেরও পসিবিলিটি আদার যে লোকাল ইনহেবিটেন্ট চাইতে ওদের পসিবিলিটি বেশি থাকে, ঠিক আছে। তাহলে এক্সট্রিম এজ ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট ফ্রম দ্য হাই প্রিভিলেন্স কান্ট্রি থেকে তাদের হলে চান্স বেশি থাকবে। আর ইফ দেয়ার ইজ এ ক্লোজ কন্টাক্ট উইথ স্মেয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস, ধরো কোনো স্মেয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস পেশেন্টের যদি কন্ট্যাক্টে থাকো তাহলে পসিবিলিটি বেশি। বাট তোমার এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসে যদি কন্ট্যাক্টে থাকো অথবা যদি পেশেন্টের স্মেয়ার নেগেটিভ হয় সেক্ষেত্রে কন্ট্যাক্ট হইলে তাদের হলো তাদের পসিবিলিটি কম থাকে, ঠিক আছে, তাদেরও হওয়ার পসিবিলিটি কম থাকে। হ্যাঁ, তো এখন এখন স্মেয়ার পজিটিভ বলো তো, স্মেয়ার আগে বলেনি না, স্মেয়ার যদি ট্রিটমেন্ট করো তাহলে স্মেয়ার নেগেটিভ হতে কতদিন সময় লাগে? হাউ মেনি টাইমস রিকোয়ার্ড টু বিকাম স্মেয়ার নেগেটিভ হওয়ার জন্য, জানো কি তোমরা? জানো না? এটা সাধারণত বলা হচ্ছে 10 দিনের মধ্যে হয়, 10 days এর মধ্যে তোমার ভাইরাল ক্লিয়ারেন্স হয়ে যায়। যদি if you start if you give prescribe anti-tubercular drug তাহলে তোমার এটা 10 থেকে 2 সপ্তাহের মধ্যে তোমার তোমার অর্গানিজম বা বেসিলাই ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে যে ফার্স্ট 2 উইকস তোমাকে একটা পেশেন্টকে আইসোলেশন করে রাখবে যদি পেশেন্টে স্মেয়ার পজিটিভ হয়। যদি তোমার স্মেয়ার নেগেটিভ হয় সেক্ষেত্রে আইসোলেশন করার কোনো ভূমিকা নাই, তবে আইসোলেশন করাটা ভালো, ঠিক আছে। আইসোলেশন করতে হবে আর কি, 2 সপ্তাহ যে পর্যন্ত আমাদেরকে আইসোলেশন করে রাখতে হবে। আর সাধারণত এনটিটিভি স্টার্ট করার পর 2 সপ্তাহের মধ্যে তোমার স্মেয়ার নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে। তাহলে রিস্ক ফ্যাক্টরের মধ্যে তোমার এক্সট্রিম এজ, ফার্স্ট জেনারেশন অফ দ্য ইমিগ্রেন্ট, তারপরে কন্ট্যাক্ট উইথ দা তোমার হলো যে স্মেয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস যারা থাকে তাদের হলো পজিটিভ থাকে। আর কিছু কিছু তোমার এই যে বলছে এখানে ওভার ক্রাউডেড এরিয়া, কোথায় কোথায় ওভার ক্রাউডেড হয়, যেমন প্রিজন সেলে হতে পারে, তোমার কালেক্টিভ ডরমিটরিতে হতে পারে। আর কাদের হয়? যাদের হোমলেসনেস, হ্যাঁ, স্ট্রিট এগুলো থাকে, স্ল্যাম এরিয়া গুলোতে, হোস্টেল এগুলোতে তোমার এটা ওভার ক্রাউডেড পিপলদের সাধারণত টিবি চান্স খুব বেশি থাকে। আর যদি আর কার বেশি হবে, যদি আগে বলছিলাম যে এক্স-রে তে যদি আমরা হিল টিউবারকুলোসিস কোন শ্যাডো পাই, হ্যাঁ, এক্স-রে এভিডেন্স অফ হেলথ হিল তোমার টিউবারকুলোসিস যদি পাওয়া যায় সেক্ষেত্রে, হ্যাঁ। আর যদি প্রাইমারি ইনফেকশন আমরা বুঝতে পারি যদি এটা লেস দেন 1 ইয়ার হয় তাহলে তাদের ক্ষেত্রে তোমার এইগুলো হলো দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ দ্য টিউবারকুলোসিস। আর কি হতে পারে? যদি কেউ তার সিগারেট স্মোকিং হিস্ট্রি থাকে, যদি পেশেন্ট যদি তোমার হ্যাঁ, ইন্ডিয়ানে যেমন বিড়ি বলা হচ্ছে ইন্ডিয়ান সিগারেট, এটা যদি হয় তাম্বুরি পাতা এগুলো যদি খায় অথবা ক্যানাবিস যদি ইউজ করে সেক্ষেত্রে তাদের হলো পসিবিলিটি থাকবে। দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর, পেশেন্ট রিলেটেড রিস্ক ফ্যাক্টর, এজ, ফার্স্ট জেনারেশন, ক্লোজ কন্টাক্ট, তারপরে তোমার এক্সরে এভিডেন্স যদি থাকে, টিউবারকুলোসিস থাকে, তারপরে সিগারেট স্মোকিং, তাহলে সেই ক্ষেত্রে এদেরকে তোমার হলো দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর পেশেন্ট রিলেটেড রিস্ক ফ্যাক্টর। আর হচ্ছে অ্যাসোসিয়েটেড ডিজিজ কি হতে পারে? আমি আগে বলছিলাম যদি কারো এইচআইভি যদি ইনফেকশন থাকে, টিএনটি টিউমার ফ্যাক্টর, নেক্রোটিক ফ্যাক্টর যদি তোমার থেরাপি পায়, আদার বায়োলজিক্যাল এজেন্ট, হাই ডোজ কর্টিকোস্টেরয়েড যদি হয়, তারপর ইমিউনোসাপ্রেসিভ থেরাপি, তোমার সাইটোটক্সিক ড্রাগ যদি নিতে থাকে, অথবা কোনো ম্যালিগনেন্সি যেমন লিম্ফোমা, লিউকেমিয়া, যদি ডায়াবেটিস থাকে, যদি কারো হলো কিডনি ডিজিজ থাকে, কারো যদি সিলিকোসিস থাকে, অথবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ লাইক হলো তোমার ম্যালনিউট্রিশন, অথবা গ্যাস্ট্রোজেজোনোস্টমি করে, অথবা বাইপাস সার্জারি করে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার পসিবিলিটি থাকে তোমার হলো টিউবারকুলোসিস হওয়ার। অথবা যদি পেশেন্টের কোনো মিজেলস হয়, রিসেন্ট মিজেলস হয়, মিজেলস হলো তোমার একটা ইমিউনোকম্প্লেক্স কন্ডিশন, ঠিক আছে। অথবা কারো যদি ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে, ভিটামিন এ আর ডি ডেফিসিয়েন্সি হলে দেয়ার দিস চান্স অফ টিউবারকুলোসিস, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা দেখবো যে
পেশেন্টের প্রেজেন্টেশন কি নিয়ে আসতে পারে। আমরা আমরা সবাই জানি এটা টিবি আমাদের দেশে কমন, অলরেডি তোমরা এই টিবি সম্বন্ধে জেনে ফেলছো, ওয়ার্ডে রাউন্ডে বা ক্লাসে বিভিন্ন সময় পড়া হয়েছে প্যাথোলজিতে। তো মোস্ট কমন প্রেজেন্টিং ফিচার হচ্ছে তোমার কফ, ক্রনিক কফ। ক্রনিক কফ কখন বলবো আমরা? ইফ কফ ইজ পারসিস্টেন্ট মোর দেন 2 উইকস যদি হয়, এরকম যদি কারো 2 উইকস এর কফ থাকে সেক্ষেত্রে আমাদের উই হ্যাভ টু লুক ফর টিউবারকুলোসিস, ঠিক আছে? হ্যাঁ, এবং এই টিউবারকুলোসিস আমাদের মাথার মধ্যে রাখতে হবে, স্পেশালি তোমার প্রিভেলেন্ট এরিয়া যেগুলোতে যায় টিউবারকুলোসিস, তোমার এন্ডেমিক জোন অথবা এন্ডেমিসিটি যেখানে বেশি, সেখানে যদি কারো যদি কফ থাকে মোর দ্যান 2 উইকস থাকে, উই শুড সাসপেক্ট অর উই শুড লুক ফর দ্য টিউবারকুলোসিস, ঠিক আছে? এখন এই টিউবারকুলোসিস ক্রনিক কফ সাধারণত আমরা বলি ইফ দ্য কফ ইজ পারসিস্টেন্ট মোর দ্যান 2 উইকস। এখন এই টিউবারকুলোসিস ছাড়া ক্রনিক পারসিস্টেন্ট কফের আরো অনেকগুলো কারণ আছে, সেগুলো আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। আর কি কি কারণে ক্রনিক পারসিস্টেন্ট কফ হতে পারে? একটা হচ্ছে তোমার একটা পোস্ট নেজাল ড্রিপ বলা হয়, কারণ যদি সাইনাসের ইনফেকশন থাকে, সেই সাইনাসের ইনফেকশনের কারণে ওখানে ক্রনিক সিক্রেশন হবে এবং সেটা তোমার ড্রিপ হয়, হ্যাঁ, পোস্টেরিয়র নেজাল এরিয়াতে ড্রিবলিং হয়, সেটাকে বলা হচ্ছে পোস্ট নেজাল ড্রিপ। হ্যাঁ, ঠিক আছে, পোস্ট নেজাল ড্রিপ। সেই ক্ষেত্রে তোমার হলো ড্রাই ক্রনিক কফ হতে পারে। এক নাম্বার আমি বলছিলাম যে ক্রনিক পারসিস্টেন্ট কফ মোর দেন 2 উইকস এর মধ্যে একটা টিবি আমরা করলাম, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদেরকে রাখতে হবে পোস্ট নেজাল ড্রিপ, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমার গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যদি কারো গার্ড থাকে, জার্ড বলা হয়, জার্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার হলো ক্রনিক পারসিস্টেন্ট কফ হতে পারে। অথবা কোনো পেশেন্ট যদি এসি ইনহিবিটর খায়, এসিই, হ্যাঁ, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর যদি কোনো খায়, যেমন রেমিপ্রিল, ক্যাপটোপ্রিল, লাইসিনোপ্রিল, এগুলো যদি কোনো ইউজ করে কেউ, সেক্ষেত্রে তার হলো ক্রনিক কফ হতে পারে, ঠিক আছে? এছাড়া কি হতে পারে? পেশেন্টের আর কিছু লাং ডিজিজের কারণে সে ক্রনিক কফ হতে পারে, সেটা হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, আইএলডি পড়াছিলাম, আইএলডি। এতে সাধারণত কোনো প্রোডাক্টিভ কফ থাকে না, এটা সাধারণত এরকম ক্রনিক পারসিস্টেন্ট কফ নিয়ে আসতে পারে। অথবা যদি কারো ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে, ঠিক আছে, কফ ভেরিয়েন্ট অ্যাজমা, কফ ভেরিয়েন্ট অ্যাজমা শুধু কফ থাকবে, বাট এদের কোনো হুইজ রঙ্কাই থাকে না, এটাকে বলা হচ্ছে কফ ভেরিয়েন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা, সেক্ষেত্রে তোমার হতে পারে। অথবা আর্লি সিওপিডি, তাহলে দেখো ক্রনিক কফ বললাম যে কফ ইজ পারসিস্টিং মোর দেন 2 উইকস, তাহলে আমাদের এগুলো হচ্ছে ক্রনিক কফ বলতেছি। এবং ক্রনিক কফের মেইন যদি এন্ডেমিক জোনে হয়, তাহলে আমরা পেশেন্টকে চিন্তা করবো যে তার টিউবারকুলোসিস থাকতে পারে। এবং এবং পাশাপাশি আমাদেরকে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে যে তার তোমার পোস্ট নাজাল ড্রিপ আছে কিনা, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে কিনা, পেশেন্টের কোনো এসি ইনহিবিটর খায় কিনা, পেশেন্টের আর্লি স্টেজ অফ দা তোমার সিওপিডি কিনা, পেশেন্টের কফ ভেরিয়েন্ট অ্যাজমা কিনা, অথবা পেশেন্টের তোমার ইন্টারস্টিশিয়াল ডার্ক ডিজিজ কিনা, সেগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, ঠিক আছে? অ্যানাদার ইম্পর্টেন্ট প্রেজেন্টিং ফিচার্স অফ টিউবারকুলোসিস কি হবে? সেটা হচ্ছে তোমার হিমোপ্রাইসিস। হ্যাঁ, ক্রনিক কফ আর যদি পেশেন্টের সাথে যদি হিমোপ্রাইসিস থাকে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে, অথবা যদি এন্ডেমিক জোন হয়, হ্যাঁ, হাই প্রিভ্যালেন্ট এরিয়াতে যদি হয়, তাহলে আমাদেরকে টিউবারকুলোসিস ফার্স্ট কনসিডার করে কনসিডার ফার্স্ট এইড, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে তোমার pyrexia of unknown origin is the typical features of tuberculosis. Is the under the important clue for the important etiology of pyrexia of unknown origin. এটা পেশেন্টের আমরা কোনো ক্লু পাচ্ছি না, জ্বর, জ্বরটা ক্যারেক্টারিস্টিক কি হবে? লো গ্রেড ফিভার উইথ ইভিনিং রাইজ অফ টেম্পারেচার হবে, লো গ্রেড ফিভার উইথ ইভিনিং রাইজ অফ টেম্পারেচার। আর হলো অ্যাসোসিয়েটেড হলো তোমার সোয়েটিং, চিল সাইগর এন্ড সোয়েটিং যদি হয়, তাহলে তোমার হলো টিউবারকুলোসিস পসিবিলিটি আচ্ছা থাকবে, ঠিক আছে? এটা। আর একটা যদি আমরা অনেক সময় আমরা রুটিন টেস্ট করার সময় যদি আমরা এক্সরে করি, সেক্ষেত্রে তোমার আনলিজ এক্সরে যদি আমরা কনসালটেশন পাই, এখানে আমরা যদি অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দেই, কোনো তার যদি রেসপন্স না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রবাবলি দেয়ার মাইট বি তোমার টিউবারকুলোসিস, হ্যাঁ, মাইট বি টিউবারকুলোসিস। সেক্ষেত্রে আমাদেরকে অন্যান্য পরীক্ষাগুলো আমাদেরকে করে ফেলতে হবে। হ্যাঁ, অনেক সময় আমরা এক্সরে করলাম, প্লুরাল লিফিউশন পেলাম, প্লুরাল লিফিউশনটা অনেক সময় দেখি যে আমরা স্টাডি করি, সেক্ষেত্রে তোমার কি পাওয়া যেতে পারে? এক্সুডেটিভ প্লুরাল লিফিউশন যদি হয়, তাহলে আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে তার খুব সম্ভবত টিউবারকুলোসিস আছে। অনেক সময় আবার কি হতে পারে, আর কিছু অ্যাসোসিয়েটেড সিমটম থাকে, কি থাকবে? পেশেন্টের ওয়েট লস থাকবে, আর হলো জেনারেল ডিসেবিলিটি থাকবে, আর একটা হলো স্পন্টেনিয়াস
স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স। অনেক সময় টিউবারকুলোসিস পেশেন্ট গুলো যাদের এপিক্যাল টিউবারকুলোসিস থাকে, সাবপ্লুরাল ব্লেড থাকে, সেই ক্ষেত্রে কি হবে, পেশেন্টের স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স নিয়ে প্রেজেন্ট করতে পারে, স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স। ঠিক আছে, তাহলে যদি আমরা খেয়াল করি যে তাহলে কি হতে পারে, টিউবারকুলোসিস প্রেজেন্টেশন, ক্রনিক পারসিস্টেন্ট কফ, হেমাটাইটিস, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, ওয়েট লস, জেনারেল ডিসেবিলিটি। তারপরে আর যদি রেডিওলজিক্যাল আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে আনরিজলভিং নিউমোনিয়া, প্লুরাল এফিউশন, তোমার আর তোমার পেসি কনসোলিডেশন, ক্যাভিটেশন, ব্রঙ্কেকটিসিস, অ্যাটেলেকটিসিস, দিস আর দা তোমার প্রেজেন্টিং ফিচার্স অফ রেডিওলজিক্যাল ফিচার অফ টিউবারকুলোসিস। অথবা পেশেন্ট মে প্রেজেন্ট উইথ দ্য স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স। হ্যাঁ, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, এখন আমরা যদি টিবিটাকে আমরা যদি ফাইনালি ক্লাসিফাই করি আমরা, তাহলে আমরা কতগুলো ইয়েতে ক্লাসিফাই করবো। এক নম্বর হচ্ছে তোমার প্রাইমারি টিউবারকুলোসিস, আমরা প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস আমরা খেয়াল করবো একটা। তারপর তোমার প্রোগ্রেসিভ প্রাইমারি টিউবারকুলোসিস আমরা খেয়াল বলবো, অথবা পোস্ট প্রাইমারি আর রিঅ্যাক্টিভ টিউবারকুলোসিস হতে পারে, অথবা আমরা এটাকে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস হিসেবে আমরা ইয়ে করবো। ঠিক আছে, আমরা যদি ক্লাসিফাই করি। ঠিক আছে, এগুলো আমরা পালমোনারি ডিজিজটাকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করতে পারি। আমরা প্রথমে ভাগ করলাম কি, যে পালমোনারি আর এক্সট্রা পালমোনারি। পালমোনারিটার মধ্যে আমরা আবার ভাগ করলাম হলো প্রাইমারি টিউবারকুলোসিস, আর হলো তোমার প্রাইমারি প্রোগ্রেসিভ, আর হলো তোমার রিঅ্যাক্টিভ হলো তোমার টিউবারকুলোসিস হিসেবে আমরা এটা করতে পারি। এন্ড প্রাইমারি টিউবারকুলোসিস কোনটাকে বলবো আমরা, যদি কোনো পেশেন্টের প্রিভিয়াস কোনো টিউবারকুলোসিস ইনফেকশন না হয় বা কখনো হয়নি, টিউবারকুলোর নেগেটিভ টেস্ট হয়, তাদেরকে বলতেছি আমরা সাধারণত প্রাইমারি টিউবারকুলোসিস। হ্যাঁ, এটার একটু আগে যেটা বলছিলাম, এদের সাধারণত কি হয়, প্রেজেন্ট করে কিভাবে, এটা সেলফ লিমিটিং ডিজিজ নিয়ে প্রেজেন্ট করে, সাধারণত ফেব্রাইল কিছু ইলনেস নিয়ে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, তারপরে এটা আস্তে আস্তে তোমার হলো তোমার সেলফ লিমিটিং, এটা সেলফ লিমিটিং অটোমেটিক্যালি এটা সেরে যায়, সেটাকে বলতেছি আমরা প্রাইমারি প্রাইমারি। আর যদি আর প্রাইমারি, এরপরে আসছে তোমার হলো প্রাইমারি প্রোগ্রেসিভ। আমি যে ওখানে দেখাইছিলাম যে তোমাদের আগে যে ছবিটা দেখালাম, ওখানে যে তোমার দেখানো হচ্ছিল যে এই যে এই ছবিটাতে, এখানে দেখো, এই যে এখানে একটা প্রাইমারি প্রোগ্রেসিভ, হ্যালো, এখান থেকে, এখানে তোমার প্রোগ্রেসিভ, এই প্রাইমারি ফোকাস থেকে যদি আবার লাং ইনভলভমেন্ট করতো, তাহলে সেটাকে বলবো আমরা প্রাইমারি প্রোগ্রেসিভ বলতেছি। ঠিক আছে, প্রাইমারি প্রোগ্রেসিভ বলতেছিলাম। ঠিক আছে, আর যদি আর কিছু হতে পারে যে একটা পেশেন্টের ধরো যে তোমার একটা হিলড হয়ে আছে, হিল টিউবারকুলোসিস, হিল মানে প্রাইমারিটা তোমার হিল হয়ে আছে, পরবর্তী জীবনে এটা তোমার রিঅ্যাক্টিভেশন হলো, অথবা নতুন করে কোনো ইনফেকশন হলো, সেটাকে বলতেছি আমরা রিঅ্যাক্টিভ পালমোনারি টিউবারকুলোসিস। তাহলে খেয়াল, প্রাইমারি টিউবারকুলোসিস আমরা প্রাইমারি প্রোগ্রেসিভ হতে পারে, আর হলো তোমার রিঅ্যাক্টিভ প্রাইমারি টিউবারকুলোসিস হতে পারে। ওকে, এখন এখানে তোমার প্রাইমারি টিউবারকুলোসিস এর কি কি, হ্যালো, প্রাইমারি টিউবারকুলোসিস আমরা এখানে কি কি জিনিস নিয়ে প্রেজেন্ট করতে পারি সেটা আমরা দেখানো হচ্ছে এখানে। এটা দেখো, তোমার প্রথমে হলো তোমার কিছু তোমার হ্যালো হ্যালো শব্দ হচ্ছে কেন, হ্যালো 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 এখানে বলা হচ্ছে যে তোমার ইনফেকশনের সাথে সাথে কিছু তোমার কিছু প্রেজেন্টেশন থাকবে। ঠিক আছে, যেমন কি কি হতে পারে, এটা ইনফ্লুয়েঞ্জা লাইক, ফ্লু লাইক সিম্পটম নিয়ে প্রেজেন্ট করতে পারে সাধারণত ইনফেকশন পরে। এটা সাধারণত 4 থেকে 8 সপ্তাহের মধ্যে এটা হবে। আর এই 8 সপ্তাহের মধ্যে তোমার প্রাইমারি কমপ্লেক্সটা তৈরি হয়ে যাবে। আর হলো এখানে স্কিন 3 to 6 উইক বলছিলাম, এখানে 4 to 6 বলে। আর হলো এখানে তোমার দেখো, এখানে তোমার আর স্কিন টেস্ট, এটাকে বলা এমপি টেস্টটা পজিটিভ হয়ে যায় 4 থেকে 8 সপ্তাহের মধ্যে। এটা এই যে দ্য ফিচারস অফ প্রাইমারি টিউবারকুলোসিস। হ্যাঁ, 4 থেকে 8 সপ্তাহের মধ্যে এইগুলো হবে, একটা ইনফ্লুয়েঞ্জা লাইক সিম্পটম হবে, প্রাইমারি কমপ্লেক্সটা হবে, আর স্কিন টেস্ট কনভার্সন হবে। হ্যাঁ, আর এখানে কিছু হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হবে। হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন কি কি হয়, ইরাইথেমা, নোডোসাম, ফ্লেকটেনুলার কনজাংটিভাইটিস, আর হলো ডেকটালাইটিস। এই তিনটা জিনিস খেয়াল করবা। এটা তোমার যদি কারো পাও,
তাহলে তোমার বুঝতে হবে যে তোমার প্রাইমারি টিউবারকুলোসিস হতে পারে। যেমন কি এরাথ্রোমেনোডোসাম কি বলছিলাম, এটা বলছিলাম যে তোমার ইট ইজ দ্য পেনিকুলাইটিস, ইট ইজ পেনিকুলাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য ফ্যাট সেল, পেনিকুলাইটিস বলছিলাম যে ইউজুয়ালি মাল্টিপল ভ্যালভেটি নোডুলার সামার কনফ্লুয়েন্ট সামার ডিসক্রিট, এটা হলো তোমার ইউজুয়ালি প্রেজেন্ট ওভার দ্য শিন, এটা হতে পারে এটা পেইনফুল টেন্ডার, ঠিক আছে। এরকম যদি কোনো হয় এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলতে এরাথ্রোমেনোডোসামের অনেকগুলো কারণ হতে পারে, তার মধ্যে প্রাইমারি টিউবারকুলোসিস ইজ দ্য কমন। হ্যাঁ, প্রাইমারি টিউবারকুলোসিস এরিথেমা নোডোসাম একটা কমন ইটিওলজি। আর কি হতে পারে, ডেকটালাইটিস এর ইনফ্লামেশন অফ দা ডিজিট কে বলা হচ্ছে ডেকটালাইটিস বলা হচ্ছে। আর হলো প্লেকটেনুলার ক্যারাটোকনজাংটিভিটিস, প্লেকটেনুলার ক্যারাটোকনজাংটিভিটিস, ঠিক আছে। এটা হলো তোমার একটা হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন হবে। এটা কোথায় হয়, এটা কনজাংটিভাতে হয়। এটা হলো ট্রায়াঙ্গুলার তোমার এলিভেটেড তোমার নোডুলার এলিভেটেড এরিয়া তোমার এটা তোমার ইন বিটুইন দা তোমার হলো তোমার লিম্বাস এবং তোমার এই মিডিয়াল ক্যান্থাসের মাঝখানে একটা এরকম ইয়ে হতে পারে, অথবা ল্যাটারালি হতে পারে, ল্যাটারাল ক্যান্থাস থেকে লিম্বাসের মাঝখানে এরকম এলিভেটেড ট্রায়াঙ্গুলার তোমার তোমার এরাথেমেটাস লেশন পাওয়া যেতে পারে, সেটাকে বলা হচ্ছে তোমার হ্যাঁ সেটি হচ্ছে তোমার প্লেকটেনুলার কনজাংটিভিটিস। তাহলে আমরা প্রাইমারি টিউবারকুলোসিসে ফিশার ফ্লু লাইক সিনড্রোম হবে, আর কিছু এরাথেমেনোডোসাম নিয়ে প্রেজেন্ট করতে পারে, প্লেকটেনুলার ক্যারাটোকনজাংটিভিটিস হতে পারে, ডেকটালাইটিস হতে পারে। আর আমরা যদি রেডিওলজি করি সেখানে কিছু তোমার পাওয়া যাবে, হাইলার লিম্ফাডেনোপ্যাথি পাওয়া যেতে পারে, তোমার লাং কলাপস পাওয়া যেতে পারে, কনসোলিডেশন পাওয়া যেতে পারে, অবস্ট্রাকটিভ এমফাইসিমা পাওয়া যেতে পারে, ক্যাভিটেশন প্লুরাল এফিউশন এটা পাওয়া যেতে পারে। আচ্ছা কি পাওয়া যেতে, পেরিকার্ডাইটিস ফিচার পাওয়া যেতে পারে, মেনিনজাইটিস মিলিয়ারি ডিজিজ ফিচার পাওয়া যেতে পারে। আর এই সময় যদি আমরা কোনো টেস্ট করি তাহলে এক্সরের মধ্যে প্রাইমারি কমপ্লেক্সের ফিচার পাওয়া যাবে, আর যদি আমরা স্কিন টেস্ট করি তাহলে এমটি টেস্ট পজিটিভ হবে, ঠিক আছে, এমটি টেস্ট পজিটিভ, ওকে পজিটিভ হবে। ওকে, এখন টিউবারকুলোসিসের আর কিছুগুলা স্পেশাল টাইপ অফ টিউবারকুলোসিস আছে যেটা প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিসের মধ্যে, সেটা হচ্ছে তোমার একটা মিলিয়ারি টিউবারকুলোসিস। হ্যাঁ, কি হতে পারে যে পেশেন্টের যদি তোমার ইমিউনিটি যদি নট সাফিসিয়েন্ট টু কন্ট্রোল দ্য ডিজিজ হয়, সেক্ষেত্রে একটু ডিফিউজ ডিসেমিনেশন হবে। ডিসেমিনেশন কোথায় কোথায় হবে, ব্লাড বর্ন, হ্যাঁ ব্লাড বর্ন ডিসেমিনেশন হবে। এবং এই ব্লাড বর্ন ডিসেমিনেশনটা তোমার অথবা কি হবে, পেশেন্টের যদি তোমার কোনো টিউবারকুলার লিম্ফ নোড যদি তোমার ইয়া হয়, তোমার ব্রঙ্কাসে যদি তোমার রাপচার হয়ে যায়, সেক্ষেত্রে তোমার একটা লাংসের মধ্যে তোমার যে ইয়া আসবে ডিসেমিনেশন, সেটি বলা হচ্ছে তোমার মিলিয়ারি টিউবারকুলোসিস। হ্যাঁ, মিলিয়ারি টিউবারকুলোসিস। এই মিলিয়ারি টিউবারকুলোসিস কি হবে, এটা এটা যদি আমরা করি, হ্যাঁ আমরা রেডিওলজিতে দেখাই, রেডিওলজিতে আমরা দেখবো মিলিয়ারি মর্টলিং শ্যাডো পাবো অল ওভার দ্য লাংসে আমরা পাবো, সেজন্য এটার নাম হচ্ছে তোমার মিলিয়ারি টিউবারকুলোসিস। আর প্রেজেন্ট করবে কিভাবে, সাধারণত 2 থেকে 3 সপ্তাহ জ্বর নিয়ে আসবে, নাইট সোয়েট নিয়ে আসবে, অ্যানোরেক্সিয়া নিয়ে আসবে, আর ওয়েট লস নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে মিলিয়ারি টিউবারকুলোসিস, মিলিয়ারি ডিসেমিনেশন, ব্লাড বর্ন ডিসেমিনেশন অফ দ্য টিউবারকুলোসিস ইনভলভিং দ্য all zone of the lungs. হ্যাঁ, patient usually presented with history of 2 to 6 week fever, night sweat থাকবে, extreme anorexia থাকবে, আর ওয়েট লস থাকবে। আর যদি আমরা রেডিওলজি করি, হ্যাঁ সাথে এদের কি থাকবে, আর এটা ড্রাই কফ নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর কি হবে, যদি আমরা তার যে সিস্টেমিক এক্সামিনেশন করি, পেশেন্ট মাইট হ্যাভ হেপাটাইটিস প্লানোমেগালি পাওয়া যেতে পারে। আর যদি এদের যদি মেনিনজাইটিসকে ইনভলভমেন্ট করে, সেই ক্ষেত্রে সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন পাওয়া যেতে পারে। আর কি পাওয়া যেতে পারে, আমরা যদি ফান্ডোস্কোপি করি, তাহলে ফান্ডোস্কোপিতে আমরা করেট আমরা টিউবারকল পাবো, করেট টিউবারকলটা পাওয়া যেতে পারে। এটা হচ্ছে কিছু না, করেট টিউবারকল হচ্ছে তোমার it is the granuloma of tuberculosis in the তোমার রেটিনার মধ্যে যদি কোনো টিউবারকুলার গ্রানুলোমা পাওয়া যায়, সেটি হচ্ছে তোমার টিউবারকল। হ্যাঁ, করেট টিউবারকল, এটা পাওয়া যাবে। ইট ইজ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক সাইন অফ হলো তোমার ডিসেমিনেটেড টিউবারকুলোসিস। এখন যদি আমরা অসকালটেশন করি, তাহলে মোস্ট কেসেস দেয়ার উইল নর্মাল ফাইন্ডিং, বাট ইন দ্য অ্যাডভান্স কেস দেয়ার উইল বি সাম হোয়াইট স্প্রেড প্রিপিটেশন পাওয়া যেতে পারে, হোয়াইট স্প্রেড প্রিপিটেশন, ঠিক আছে। তাহলে আমরা একটা মিলিয়ারি যদি টিউবারকুলোসিস সাসপেক্ট করি, if we suspect the patient has miliary tuberculosis, if we do, the patient may present with history of
low grade fever 2 to 3 years or may patient present with acutely present করতে পারে হাই গ্রেড ফিভার নিয়ে প্রেজেন্ট করতে 2 থেকে 3 সপ্তাহের মতো পেশেন্টের ড্রাই কফ থাকবে ওয়েট লস থাকবে অ্যানোরেক্সিয়া থাকবে ঠিক আছে আর যদি আমরা পেশেন্টের সিস্টেমিক এক্সামিনেশন করি তাহলে হেপাটাইটিস প্লেনোরি পাওয়া যেতে পারে আর পেশেন্ট কি করবে যদি কোএক্সিস্টেন্ট যদি তার মেনিনজাইটিস থাকে সেই ক্ষেত্রে তার সাইন অফ মেনিনজাইল ইরিটেশন পাওয়া যেতে পারে অথবা আর যদি আমরা অসকালটেশন করি তাহলে মোস্ট কেসে তোমার নরমাল থাকে কিন্তু অনেক সময় তোমার অ্যাডভান্স কেসে সেই ক্ষেত্রে তোমার ক্রিপিটেশন বা ফ্রেকলস থাকতে পারে আর যদি আমরা আমরা যদি ফান্ডোস্কোপি করি ফান্ডোস্কোপি করলে আমরা কি পাবো আমরা করেক্ট টিউবারকুল পাবো অ্যাকচুয়ালি দিস ইজ আ তোমার তোমার কি এটা গ্রানুলেশন টিউবারকুলার গ্রানুলোমা ইন দা রেটিনা সেটা হচ্ছে তোমার করেক্ট টিউবারকুল ঠিক আছে এটা পাওয়া যেতে পারে হ্যাঁ এইখানে আর কি বলতে আমি যদি এক্স-রে করি আমরা এক্স-রে তোমার কি পাওয়া যায় মাল্টিপল মিলেট শ্যাডো তোমার 1 to 2 সেন্টিমিটার মিলিমিটার রিলেশন পাওয়া যাবে অল ওভার দ্য লাং ফিল্ড এই জন্য এটাকে বলা হচ্ছে মিলেট মানে কি মিলেট সেট হচ্ছে তোমার যে বন্দুকের সররা গুলি আছে সেরকম মিলেট মটলিং বলা হয় এই মিলেট সেরকম মিলেট সেট অথবা সর্ষের দানার মতো এরকম ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মিলেট সিড হ্যাঁ পাওয়া যেতে পারে এই জন্য এটার নাম দেওয়া হয়েছে মিলেরি তোমার মিলেরি শ্যাডো ঠিক আছে মিলেরি আর যদি আমরা কিছু ব্লাড টেস্ট করি সেই ক্ষেত্রে পেশেন্টের অ্যানিমিয়া পাওয়া যেতে পারে এবং লিউকোপেনিয়া পাওয়া যেতে পারে ঠিক আছে লিউকোপেনিয়া পাওয়া যাবে দেখো এখানে একটা এক্সরে দেখানো হয়েছে তোমার মিলিয়ারি টিউবারকুলোসিস যদি বলা হয় এরকম একটা এক্সরে দেওয়া হয় যদি তোমাকে ডেসক্রাইব করতে বলা হয় যে ডেসক্রাইব দ্য এক্সরে অফ দিস পেশেন্ট যদি বলা হয় তাহলে তোমাদেরকে বলতে হবে এক্সরে চেস্ট পিওভি শোয়িং মাল্টিপল মিলিয়ারি mottling shadow involving the all zone of the both lung field. Trachea is centrally placed, diaphragm is normal, there is no bony erosion, and it is normal. ঠিক আছে তাহলে আর এতে বলা আছে in this condition I have some differential diagnosis. যদি ফার্স্ট টাইপের differential diagnosis বলা হয় কি বলবা যে মিলিয়ারি টিউবারকুলোসিস দুই নম্বর কি বলবা তোমার কি বলবা ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া ঠিক আছে তারপরে কি বলবা তারপরে বলবা যে তোমার নিউমোকনিয়াসিস তারপরে কি বলবা অ্যাসবেস্টোসিস বলবা তারপরে হয়তো হিমোসিডারোসিস বলবা তারপরে কি বলবা তারপরে বলবা যে পেশেন্টের লিম্ফ্যানজাইটিস কার্সিনোমাটোসিস তারপর কি বলবা হিস্টোপ্লাজমোসিস কি কি বললাম তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এগুলা মিলিয়ারি মটলিং শ্যাডো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলো একজন বলো তো কেউ বলো স্যার হিস্টোপ্লাজমোসিস নিউমোকনিয়াসিস তারপরে স্যার ব্রঙ্কিয়াল কার্সিনোমা তারপরে স্যার হ্যাঁ ব্রঙ্কিয়াল কার্সিনোমা কেন ব্রঙ্কিয়াল এরকম না তো ব্রঙ্কিয়াল কার্সিনোমা এরকম না ব্রঙ্কিয়াল কার্সিনোমা আগে বলো লিম্ফ্যানজাইটিস কার্সিনোমেটোসিস যদি কোনো একটা অন্য ডিফারেন্ট অর্গানে যদি তোমার লাং মেটাস্টাসিস হয় ভ্যাসেলের মাধ্যমে সেখানে যে এপিয়ারেন্সটা হয় সেটাকে বলা হচ্ছে লিম্ফ্যানজাইটিস কার্সিনোমেটোসিস ঠিক আছে তাহলে প্রথম শুরু করতে ইউ হ্যাভ টু স্টার্ট বাই হলো তোমার প্রথম শুরু করতে হবে দিয়ে যে মিলিয়ারি টিউবারকুলোসিস দুই নম্বর হলো বিনাইন কন্ডিশন গুলো তোমরা বলতে প্রথম শুরু করবা যেমন হলো মিলিয়ারি টিউবারকুলোসিস তারপরে ট্রপিক্যাল পালমোনারি